গোপালগঞ্জ। গোপালগঞ্জ থেকে আসছেন আপনি গল্পটা জি। বলার জন্য। হ্যালো বন্ধুগণ, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। এই গল্পটি আরজে কিবরিয়া ভাইয়ের একটি শো থেকে সম্প্রচারিত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আচ্ছা, শুরু করেন ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে আমাকে বলেন গল্পটা আপনি। ছোটবেলা আমার আব্বা বিডিআর এ চাকরি করতো। আচ্ছা। বাবা এবং আর 3টে চাচা আছে আমার, ওনারা সবাই বিডিআর এ চাকরি করতো। ফ্যামিলি খুবই ভালো ছিল। আমার বাবার ফ্যামিলিও আমার নানা বাড়ির ওদিকেও অনেক ভালো ছিল, অনেক মানে সয় সম্পদ অনেক কিছু ছিল। তারপরে হচ্ছে আমার ছোটবেলা যখন আমার জন্মের আগে আমার আব্বা চাকরি ছাড়ে দেয় মানে উনি কি অসুস্থ হয়ে পড়ছিল শুনছি আমার মার কাছে, তার জন্য চাকরিটা ছাড়ে দেয়, আমাদের গ্রামে থাকে এসে। তো আমরা গ্রামে থাকছি খুব ভালো। আমাদের গ্রামে আমার আব্বা চাকরি ছাড়ে দেওয়ার পরে একসঙ্গে যে টাকা পায় না, একসঙ্গে সরকারি চাকরি করলে, হ্যাঁ, পেনশনের আগে আর কি, ওই টাকা পাইয়ে উনি আবার 2টা গাড়ি কেনে। তো একটা ড্রাইভার দিয়ে চালায় আর একটা নিজেই চালাতো। বেশ টাকা ইনকাম করছে তখন। তারপরে যখন আমার 5 বছর বয়স, তখন আমার বড় বোনের বিয়ে হয়। তো আমার বড় বোনের বিয়ে হয়েছে, আমার বড় দুলাভাই খুব একটা ভালো মানুষ ছিল না, মানে আমার আব্বা তারে পছন্দ করতো না। আর আমার দুলাভাইও আমার আব্বাকে খুব একটা পছন্দ করতো না। তখন থেকেই ওনাদের দুইজনের বেশ ভালো মনোমালিন্য ছিল। তো শ্বশুর আর জামাইয়ের মধ্যে, হ্যাঁ শ্বশুর আর জামাইয়ের মধ্যে। তারপরে যখন আমার 13 বছর বয়স, আমি ওই ছোটবেলা থেকেই দেখছি যে ওনাদের সঙ্গে ভালো সম্পর্ক না। তো আমার যখন 13 বছর বয়স, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমরা খুলনাতে ছিলাম, গ্রামের থেকে আমরা খুলনায় চলে গেছিলাম। আমার আব্বা যখন গাড়ি চালাতো খুলনায়, আমরা তখন খুলনায় সেটেল হয়ে যাই। তারপরে আমার ওই বোন একদিন আমার মারে এসে বললো যে ওরে একটু, উনি আবার চাকরি করতো, আমার বড় বোন চাকরি করতো, ঢাকায় আসবে কি জানি ট্রেনিং এ। তো আমার মারে বলতেছে যে ওরে একটু নিয়ে যাই, আমার 2টা বাচ্চা, ওদেরকে দেখাশোনা করবে, ও থাকলে একটু ভালো হবে। তারপরে ঠিক আছে, আমার আব্বা অবশ্য দিতে চাইনি, জানো তো আমার দুলাভাইরে তো আমার আব্বা এমনি পছন্দ করে না। তো মায়া লাগতেছে, দেশে বলছে কি ঠিক আছে যাও, নিয়ে এসে ভাইয়া 2-3 দিনের ভিতরে, আমি মাত্র 7 দিন ওই বাসায় থাকছি। তো ওই 7 দিনের ভিতরে উনি আমার বিয়ে ঠিক করে ফেলে। আমি কিছুই জানি না, আমি কিচ্ছু জানি না। বিয়েটা কে ঠিক করে? বাবা? না, আমার ভগ্নিপতি। আপনার পরিবার পারমিশন ছাড়া বিয়ে ঠিক করে কিভাবে? হ্যাঁ, এই তো ওনার বাসায় নিয়ে আসছে, ওনার বাসায় নিয়ে আসছে। আমারে বলছে যে আমার বোন নাকি ঢাকায় আসবে ট্রেনিং এ চাকরির জন্য। আমার বোন নিজেই গেছে খুলনায় আমাদের বাসায় আর কি। যাই মারেও কথা বলার পরে মা আমারে দেশে আসলাম। আসার পরে 7 দিন থাকছি। এই 7 দিনের ভিতরে আমার বিয়ে ঠিক করে ফেলছে। বিয়ে ঠিক করছে এমন একটা লোকের সঙ্গে যার মা নাই, বাবা নাই, ছোটকাল থেকে রাস্তাঘাটে মানুষ হয়েছে, ঘর নাই, বাড়ি নাই, মানে কিছু নাই তার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নেশাগ্রস্ত। এই কথাটা কিন্তু আমার আপা এবং দুলাভাই দুইজনেই জানতো যে সে নেশা করে বা তার এরকম কিছুই নাই। তাও আমার দিয়ে দিল। আমার কাছে একটু জিজ্ঞেসও করেনি। আপনার বয়স কত ছিল ওই সময়? আমার তখন 13 বছর বয়স। আপনার বাবা জীবিত, মা জীবিত, এদের অনুমতি ছাড়াই? হ্যাঁ, তাদের অনুমতি ছাড়াই। মানে আমার বোন আমাদের সংসারে পুরো গার্জিয়ান ছিল, নেতাগিরি করতো খালি, মানে খুব মাতুকবাড়ি করতো আমাদের সংসারে। তারপরে তো আমার ওইভাবে আমিও জানতাম না যে আমার বিয়ে। আমি দেখি কি বাজার সাজার করতেছে, খুব আয়োজন। তারপরে আমার আপার একটা ননদ হয়, চাচাতো ননদ, ও এসে আমারে বলতেছে, কয় তোর না বিয়ে জানিস। আমি ওদের কাছে জিজ্ঞেস করি কি ব্যাপার, এদের বাড়ি এত আয়োজন কেন, কি সমস্যা? কয় কি কোনো সমস্যা না, তোমার বিয়ে। আমি বলছি কোথায়, কবে, কার সাথে, কি বিয়ে? তারপরে আমার বোন তো মানে খুব ভয় পাইতাম ওনারে, বড় বোন রে খুব ভয় পাইছি। কোনো কথা ওনার সামনে বলার মতো সাহস আমার না, শুধু আমার ফ্যামিলিতেই কারোর ছিল না। তারপরে আর যখন আমার বিয়ে হয় তখন আবার আমার আব্বা অসুস্থ হয়ে পড়ছিল, প্যারালাইজড, এক সাইড বাতিল হয়ে গেছিল। তো আব্বা তখন অসুস্থ, আর উনি তখন সংসারের গার্জিয়ান। তারপরে বিয়ে, এখন ওনার মধ্যে তো কথা বলার কোনো সাহস নাই। ঠিক আছে, যা করতেছে করুক। তারপরে বিয়ে দিয়ে দিল ওইভাবে। বিয়ে দিয়ে ভাইয়া একটা ঘর ভাড়া নিয়ে দেশে। সেই ঘর শুধু 4টে বেড়া, আর কিছু নাই তার ভিতরে। আপনার বাবা জানতো না ওই সময়টাতে যে আপনার বিয়ে দিচ্ছে? না, আমার বাবা জানছে অনেক পরে, আমার বিয়ের প্রায় 15 দিন পরে আমার মা বাবা জানছে। সবাই, আমার ফ্যামিলির সবাই জানছে যে বিয়ে দিয়ে দিচ্ছে। তারপরে এখন আমি ঘুমাবো কিভাবে, রাত্রেবেলা নিয়ে গেছে। আমি যাই দেখি আমার স্বামী যে উনি ঘরের ভিতরে ঘুমায় আছে, আর আমি পার কাছে সারা রাত বসে থাকলাম।
উঠে আমার একটু জিজ্ঞাসা করলো না যে আমি কে, কোথা থেকে আসলাম বা কিছু কিছু না, সে ঘুমাচ্ছে। তারপরে আজান দিয়েছে ফজরের, আমি নামাজে গেছি, নামাজে যেয়ে আমি আরেক ঘরে যেয়ে শুয়ে আছি। এটা হলো আমার আপার শ্বশুর বাড়ি, বসে প্রথম রাতটা কাটলো। আচ্ছা। পরের দিন আমাকে গোপালগঞ্জ শহরে একটা বাসা ভাড়া নিয়ে আসছে, ওইখানে থাকলাম। রাত্রেবেলা কিসে ঘুমাবো, পানি পিপাসায় জান বেরোয় যাচ্ছে, একটু কিছুতে পানি খাবো এরকম। তখন অ্যাভেলেবল কিন্তু বোতলও পাওয়া যেত না, পানির বোতল, সে অনেক আগের কথা। হুম। 89 সালে আমার বিয়ে হয়েছে। হুম। তারপরে একটা চাপ কল ছিল, ওই কলের থেকে হাত দিয়ে যাই পানি খাইতাম। হুম। আর রাত্রেবেলা ঘুমালাম কিসে, একটা মাদুরও নাই, একটা বালিশ নাই, তো গাড় থেকে একটা ওন্না তাই বিছাইয়ে মাটিতে ওইভাবে ঘুমাই থাকলাম। এরকম 7 দিন থাকলাম ওই বাসায়। হুম। 7 দিন থাকার পরে আমার বোন আসছে, আইসে আমাদের দেখে খুব কান্না টান্না করতেছে আমারে দেখে, মানে আমার চেহারা এমন হয়ে গেছে যে আমার চিনার উপায় নেই। মশায় আমার এরকম করছে যে কামড়ে টামড়ে আমার মনে হচ্ছে আমি মরে যাবো, এরকম অবস্থা। Okay. আর ওই লোকটার সঙ্গে বিয়ে দিয়েছে, ও আমার সঙ্গে তেমন কথা বলে না, ও সারাক্ষণ ওই নিশা মেশা নিয়েই থাকে। আমি মরে কি গেলাম না, করতো, পেশায় কি করতো? ড্রাইভার ছিল, ড্রাইভার। আচ্ছা। বাসের ড্রাইভার। আচ্ছা। বিয়ে করছে, 2টা শাড়ি, একটা একটা আয়না, একটা চিরুনি, এইসব দেশে। হুম। তাও ওই মানুষের কাছ থেকে টাকা উঠাই টুঠাইয়ে এইভাবে। হুম। তারপরে আর তখন তো আর ফোন ছিল না যে আমি আমার মা বাবার সঙ্গে যোগাযোগ করব কিভাবে, কোনো ফোন ছিল না। আর আমারে কি করতো, দিনের বেলা ঘরের ভিতরে তালা মারি থুয়ে যেত গাড়ি চালাইতে, রাত্রে 9টা 10টার দিকে আসে, তখন তালা খুলতো। কি বলেন, আর বাসায় কেউ ছিল না? হ্যাঁ, অন্য অন্য ভাড়াটেরা থাকতো, ওদের ধারণা ছিল যে আমি চলে যাবো, এরকম একটা ছেলের সঙ্গে আমি থাকবো না। এই জন্য সে তালা মেরে হ্যাঁ যেত। হ্যাঁ, এই জন্য তালা মেরে রাখতো। এইভাবে 11 মাস রাখছে আমার এরকম তালা বন্ধ করে। আর আমার আপা মাঝে মাঝে যায় দেখে আসতো আমারে। তারপরে 11 মাস ওইরকম ভাবে আমি থাকলাম। আর এর ভিতরে আমার মা বাবা যখন জানলো যে আমার এরকম বিয়ে দিয়ে দিয়েছে, 15 দিন পরে জানছে। 1-1.5 মাস পরে আমার মা আর আমার আব্বা আমার বাসায় আসছে আমার দেখার জন্য। হুম। দেখে আর কি করবে, তখন তো আমার আব্বাও অসুস্থ, এক সাইড পড়ে গেছে, হাঁটতে চলতে অনেক কষ্ট হয়, আমার মারে নিয়ে আসছে। তো দেখি আর কি করবে, ঠিক আছে যা হবার হয়েছে। কিন্তু আমার আব্বা ওনার একদমই পছন্দ করে নেই। আমার আব্বা ছিল খুবই অন্যরকম মানুষ, খুবই ভালো মানুষ ছিলেন। তারপরে পছন্দ না করলেও এখন আমারে, তারপরে আমার মা বুঝাইছে যে থাক, কপালে যা ছিল হয়েছে, যাই যা হোক মাইনে নে, কি করবি আর। তারপরে মাইনে নিলাম। এরকম আস্তে আস্তে এক একদিন গাড়ি চালায় আসে, একটা হাতে ভাতের হাঁড়ি কিনি, একটা কড়াই কিনি, এরকম করে করে কিছু কিছু জিনিসপত্র কিনলাম, 2টা বালিশ, একটা কাঁথা, এরকম কিনে টিনে কোনো মতে সংসার করতেছি। এর ভিতরে আমার বোন এসে আমারে বলতেছে যে এই জায়গা আর থাকা লাগবে না, ওনার শ্বশুর বাড়ি আমারে নিয়ে যাবে। ওনার শ্বশুর বাড়ি, ওনাদের একটা কাচারি ঘর আছে, ওই ঘরে নিয়ে আমারে রাখবে। হুম। তারপরে ঠিক আছে, ওর আমার স্বামী আমার আপার কথা ছাড়া চুল পরিমাণও এদিক ওদিক যাইতো না, সে যা বলতো উনি তাই শুনতো। সে যে বলছে যে আমার বাসায় যাইতে হবে, ঠিক আছে চলো, নিয়ে গেছে, ওইখানে রইছি। সারাদিন গাড়ি চালাতো, তখন খুব বেশি টাকা পেতো না, 175 টাকা 100 টাকা এরকম বেতন পাইছে। তাতে তো অনেক আগের কথা, তাতে তো সংসার চললেও আমরা কিছু কিছু টাকা জমাইছি। এইভাবে বেশ কিছুদিন ওনার কাছে থাকছি, কিন্তু আমার কাছে একটা টাকাও দেয়নি কখনো। ওই যে খাইতে টাইতে যা লাগছে, বাজার টাজার আনছে, আর যা টাকা জমছে সব আমার বোনের কাছে। তো এরকম করতে করতে আমার প্রথম একটা ছেলে হলো, ছেলেটা মারা গেল। তারপরে আরেকটা ছেলে যখন হবে, আমার মনে হয় 6 থেকে 7 মাস হবে পেটে, তখন আমার বিয়ের 1 বছর পরে আমার আব্বা মারা গেল। হুম। আমার আব্বা মারা যাওয়ার পরে তো আমার বড় ভাই আর আমার মেজো ভাই, আমার যে বড় 2টা ভাই, আমরা তো 5 ভাই বোন, আমার বড় 2টা ভাই আর বোন একটা, তারপরে আমি, আমার পরে আরেকটা ভাই। তো এই যে আমার বড় 2টা ভাই, এই 2 ভাই মিলে, মেজোটা একটু কম, বড়টা বেশি, আমাদের যা কিছু ছিল সংসারে, টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, সব কিছু তছনছ বেচে কিনে, মানে কি যে করছে সে নিজেও আমরা জানি না কেউ। অথচ এই যে বাড়ি বিক্রি করছে, গাড়ি বিক্রি করছে, সব টাকার ভাগ কিন্তু আমার মেজো ভাই, আমার বড় ভাই, আমার বড় আপা, আমার বড় বোন, এরা সবাই পাইছে, এদেরকে দেছে। কিন্তু আমার আর আমার ছোট ভাইরে কিছু দেয়নি। আপনার বাবা? আমার বাবা তো তখন নাই। কে দেয়নি এটা? আমার বড় ভাই 2জন, যে আচ্ছা। আমার বড় বোন, এই 3 ভাই বোনে মিলে আমাদের যত সম্পদ ছিল সব নষ্ট করছে। বড় ভাই বেশি করছে, বড় বোন বেশি না। বাড়িটা শুধু বড় বোন বিক্রি করছে। আর গ্রামে ধানের জমি থাকে না, এই জমি ছিল অনেক, আমাদের প্রায় 30 বিঘার মতো, এইগুলো সব আমার ভাই বিক্রি করছে। তো তখন এক পর্যায়ে আমাদের সংসার এমন অবস্থা যে
এখন আমার মা না খেয়ে মারা যায়, এরকম পরিস্থিতি হয়ে গেল। আমার 3টে ভাই থাকতে, আমার ছোট ভাইটা তখন ছোট, ও কোথায় গেছে, ও হারাই গেছে, ওরে খুঁজেও পায় না কেউ। তারপরে এরকম করতে করতে আমার বড় বোন গ্রামে অনেক টাকার দিনা হয়ে গেল, আচ্ছা, অনেক টাকার দিনা হয়ে গেছে। তখন আমার ছেলেটা পেটে, বাচ্চা হবে, আমি তো ওনার বাড়িতেই থাকি। তো উনি আমারে বলতেছে কি যে আমি, ওনার স্বামী আবার তখন চিটাগাং থাকতো, বলে কি আমি চিটাগাং চলে যাব, আমি অনেক টাকার দিনা হয়েছি, এখন এই সবাই দিনাদাররা খুব চাপ দিচ্ছে, আমি আর এখানে থাকতে পারবো না, তো তুই এখন কি ব্যবস্থা করবি কর, কোথায় যাবি কি করবি কর। তখন আমি কি অবস্থা, আমি মানে দিশাহারা হয়ে গেছি, আমি কি করব এখন, আমার এই অবস্থা। আমার বোন গেছে নভেম্বরের 25 তারিখে, ডিসেম্বরের 4 তারিখে আমার ছেলে হয়েছে, তাহলে বোঝেন 9 দিন পরে তখন আমার অবস্থা কিরকম। তারপরে আমি কোনো উপায় না পাইয়ে যাই আমার বড় ভাইরে ধরলাম যে দাদু আপনি হচ্ছে একটা ঘর ভাড়া নেন, আমার এখন এই অবস্থা, আমি একটু সুস্থ হই, তারপরে দেখা যাবে একটা কিছু করবো। তখন আমার স্বামীরও চাকরি নাই, ওই নেশা টেশা করে, এ দেখে ওই ড্রাইভার একবার অ্যাক্সিডেন্ট করছে, পরে মালিক নামাই দিচ্ছে, আর ওর গাড়িটাই দেয় না। তো এরকম স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়ায়, কেউ একটা কাজ করালো 20 টাকা দিল, এইভাবে চলতেছে, আর আমিও ওরকম কষ্ট করে চলি। তারপরে আমার বড় ভাই একটা ঘর নিল, ওইখানে আমার ছেলেটা হইলো। ছেলে হওয়ার পরে 1.5 মাস আমি আমার ভাইয়ের বাসায় থাকলাম। তারপরে বললাম যে ঠিক আছে, তাহলে উনিই বললো যে ঠিক আছে চলো আমরা এখন আলাদা একটা বাসা নিই ছোটখাটো দিয়ে। আমরা ঠিক আছে বাসা নিলাম একটা ছোট দেহে। তো বাসা মানে কি, একজনের বাড়ি এলি রান্না করে, সেই রান্নাঘরের এক পাশেও রান্না করে, আর এক পাশে ছোট্ট একটা ঘর, 150 টাকা ভাড়া। তখন আমি ওই রুমে যেয়ে থাকলাম, ওই রান্নাঘরের একটা পাশে আর কি। আমার ছেলেটারে নিয়ে ওইখানে উঠলাম। তো উঠার পরে ওই করে না, ও কাজ করে না কোনো, স্ট্যান্ডে যায় ঠিকই, যখনই ওর নিজের নেশা করার টাকাটা হয়ে যায় তখন আর সে কোনো ইনকাম, তখন আর সে থাকে না, স্ট্যান্ডে চলে আসে। আর আমি ওরকম না খাইয়ে থাকি, কান্নাকাটি করি, কত মানে খুবই কষ্ট করি, যে কি বলবো, যে আমি এমন দিন গেছে যে আমি 3 দিনেও একবেলা ভাত পাইনি, ভাত খাইনি, ওরকম না খেয়ে পড়ে থাকতাম। আর বাচ্চাটা এমনভাবে কাঁদতো, বিরক্ত করতো, ওরে কিছু খাওয়াইতে পারি নাই। তো এরকম করতে করতে বাচ্চারা যখন একটু হাঁটা শিখছে, ওই রকম কষ্ট 2 বছর করছি। 2 বছর পরে ছেলে যখন হাঁটা শিখছে, এখন তো ও একটু খাইতে পারে, খাবে, এখন কি করব, কোনো উপায় দেখি না আমি। আর মানুষের কাছে চাওয়া চাই, ভাই আমার ভীষণ খারাপ লাগতো, নিজেরই খারাপ লাগতো যে আমরা সারা জীবন, আমার বাপরে দেখছি, আমার আব্বা সারা জীবন মানুষেরই দান করছে, সবাই সবকিছু দিয়েছে, আর আমি সেই ঘরের মেয়ে হয়ে আমি কিভাবে মানুষের কাছে হাত পাতবো, আত্মীয় স্বজনের কাছে যাই হাত পাতবো, আমি চাই না। আমার আত্মীয় স্বজন কিন্তু সবাই অনেক পয়সাওয়ালা, অনেক, কেউ গরিব না। আমি কারোর কাছে লজ্জায় যেতাম না, কারোর সঙ্গে কোনো যোগাযোগও করতাম না, ওইভাবে থাকতাম। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরো একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/iLoveDhakaFM, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপরে একদিন ডিসিশন নিচ্ছি যে ছেলে কাইন্দে মরে যাচ্ছে ভাতের জন্য, কি করব আমি, কোনো উপায় না পাই আমি ডিসিশন নিচ্ছি যে আজকে আমি মরেই যাব। তারপরে আমাদের বাড়ি এলি ওটা আবার টের পাইছে, আমরা যে বাসায় ভাড়া থাকতাম, আপা আমার খুব ভালোবাসতো। তো উনি টের পাইয়ে আমার বললো কি, দেখ এটা কোনো জীবন না, তুই মরে যাবি, ছেলেটারে কি করবে। আমার দুলাভাইরে বলতাম, আমার আপারে যদি বলতাম যে এরকম কষ্ট, কি করব, আপনারা এরকম বিয়ে দিয়ে দিয়েছেন, তাদের কথা ছিল একটাই যে ঠিক আছে বিয়ে দিয়ে দিছি, খারাপ হয়েছে, ছেলের এতিমখানায় দিয়ে দাও, আর তুমি আসো তোমার আবার বিয়ে দিয়ে দেই। কিন্তু আমার দ্বারা কি তাই সম্ভব যে আমার ওই দুধের বাচ্চা ওইটা আমি এতিমখানায় দিয়ে আমি ফিরে বিয়ে করব, এরকম মন মানসিকতা আমার কখনোই ছিল না।
তারপরে ওই আপার বুদ্ধিতে আমারে বললো যে ঠিক আছে, মানুষের কাছে হাত পেতে চল, কয়দিনই বা চলা যাবে, চল তোর একটা কাজ ধরাই দেই। তা উনার বাড়িতে এই ব্যাচেলাররা থাকতো। তা জি। বললো কি যে ঠিক আছে, তুই এদের রান্না করে দিস, ওরা তোরে মাসে খাইতেও দেবে, টাকাও দেবে। ঠিক আছে, কিচ্ছু করার নাই। একই বাড়ির ভিতরে আমরা ভাড়া থাকি, ওরা আলাদা ঘরে, আমরা আলাদা ঘরে, এইভাবে এইভাবে। ওকে। হ্যাঁ, না সাবলেট না, মানে একই বাড়ির ভিতরে আলাদা আলাদা ঘর আর কি, হুম। টিনের ঘর আলাদা আলাদা। জি। তো ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম ওনার কথায়। কি করবো, এখন ছেলেটারে বাঁচাইতে হবে। হুম। রাজি হয়ে যাওয়ার পরে তো আমি কাজ কাজ প্রথম যেদিন কাজে যাই, আমি বিশ্বাস করবেন না যে আমি পরে তাদের সামনে যাব, এরকম একটা কাপড় আমার ঘরে ছিল না। ও আমি একটা পেটিকোট আমার খুব ভালোভাবে মনে আছে, যে আমি নেভি ব্লু কালারের একটা পেটিকোট সাদা কাপড় দিয়ে 7টা তালি মারছি। তাই শুধু আমার, আমি কি পরে পিটাকে ভিতরে কাজে যাব। তারপরে ওই বাড়িয়ালি আপারে বললাম, উনি একটা পুরন কাপড় আমার দেশে, ওঠে পরে গেছি কাজে। ভিতরে মানে পুরুষ মানুষের সামনে যাই কিভাবে কাজ করব, 10 বার আগাইছি আর 20 বার পিছ হয়ে আইছি। আহ। পারতেছি না ওদের সামনে যাই কাজ করতে। তারপরেও বাচ্চার বয়স কত তখন? 3 বছর। 3 বছর। একটা তো মারাই গেছে। হ্যাঁ, প্রথম ছেলেটা মারা গেছে। হাজবেন্ড তখন কি করে? কিছু করে? কিচ্ছু করে না। ঘরে বসে থাকে? ওরে আমি পা ধরে কাঁদছিলাম ভাইয়া, বলছিলাম কি দেখো, আমি তোমার কাছে মাছ মাংস খাইতে চাই না, শুধু একটু আলু একটু লবণ দিও, তাই দিয়ে আমি খাইয়ে ঘরে থাকবো, তবু আমি পুরুষ মানুষের ভিতরে কাজ করতে যাইতে পারবো না। কিন্তু তাও আমারে কখনো দেয় নেই। কাজ কাজ করে খাইছি, ঘর ভাড়া দিছি, বাচ্চারে মানুষ করছি, ছেলেটারে স্কুলে ভর্তি করছি। লেখাপড়ায় এত ভালো ছিল, ওর যখন ও প্রথম ক্লাস 5-এ ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছে, কিন্তু কোনো প্রাইভেট দিতে পারি নাই। 5 পর্যন্ত আমিই পড়াইছি। আমি এসএসসি পরীক্ষা দেয়নি, 9 পর্যন্ত পড়ছি। তারপরে তো ভাবলাম যে আমার তো এইটা করেই বাঁচতে হবে, ছেলেরে মানুষ করতে হবে। তখন আমার ওই একটাই লক্ষ্য যে আমার ছেলে মানুষ করতে হবে। ছেলের যখন 5 বছর বয়স, তখন আমি আবার বাচ্চা কনসেপ্ট করি। এখন ওই বাচ্চা আমি রাখতে চাই নাই, ভাবছি কি না ও নষ্ট করে ফেলবো। কিন্তু আসলে যারে আল্লাহ দুনিয়ায় পাঠাবে, তারা শত চেষ্টা করলেও, পরে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলে কি যে না, একটা বাচ্চা মারা গেছে, আর একটা ছেলে, এবার যা হয় হোক, তারপরে আর নিয়েন না। ঠিক আছে, সেভাবে থাকলাম। এরপরে একটা মেয়ে হলো আমার, ছেলের 5 বছরের ছোট মেয়ে। এখন তো 2টা বাচ্চা, এই 2টা নিয়েই আমি কাজ করি, খাই, ওদেরকে লেখাপড়া করাই। এরকম করে আমি 90 সালের থেকে কাজ শুরু করে 2005 সাল পর্যন্ত, কয় বছর হয়, এই কয় বছর আমার ঠিক খেয়াল নাই, এই কয় বছর আমি এক জায়গাতেই, ওই যে আমার বাড়িয়ালি আপা যে কাজ দিয়ে দিয়েছে, ঠিক ওইখানে ওই এক জায়গায় আমি কাজ করি। আর ওদেরকে আমার ওই বাড়িয়ালি আপা বলে দিচ্ছিল যে দেখেন, ও আমার খুব পরিচিত, আমার বোনের মতো, ও অনেক ভদ্র বংশের একটা সন্তান, শুধু বাচ্চা দুটোরে মানুষ করার জন্য আপনাদের এখানে কাজে আইছে, কিন্তু ওর যে কোনো অসম্মান না হয়, আপনারা সেই দিকে একটু খেয়াল রাখেন। তা সত্যিও ওদের আমি ধন্যবাদ জানাই যে না, ওরা আমার সঙ্গে কখনোই কোনো খারাপ বিহেভ করেনি, কখনো না, সবসময় সম্মান করছে। ওরা নিজেরা তাস খেলতো ঘরে, আমি যেতাম, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিছে। ওরা একটা বাজে আড্ডা করতেছে, আমি গেছি, সঙ্গে সঙ্গে বন্ধ। আর আমিও ঠিক আমার মতো ওইভাবে উনি যেভাবে বলে দিছে ওইভাবে করতাম। তাই এত কয় বছর ওইখানে কাজ করার পরে বেশ ভালো ছিলাম। আমার তখন শুধু বললাম না যে আমার একটা লক্ষ্য, যে আমি আমার বাচ্চা দুটোরে মানুষ করব, এটাই আমার ভবিষ্যৎ। আর আমি কিছু চাই না, কারোর কাছে সাহায্য, কারোর কাছে হাত পাতা, কারোর কাছেও আমি কখনো যাই না, আমার আপনজনদের কাছেও না। তারপরে বোঝেন তো যে একটা মানুষ, একটা মেয়ে মানুষ, কয় টাকাই বা কাজ করছি, 700-800 টাকা হয়তো পাইছি মাসে। ওর ভিতর দিয়ে আমি ওদেরকে প্রাইভেট পড়াইছি, নিজে ভাত রান্না করে ওদের ওই ভাতের যে মারটা হয় ওইটা আমি খাই আসতাম। আর যে কটা ভাত আমি বাগে পাইছি, আমার 2 বেলা খাইতে দিত, 1 বেলা দিত না। সকালে দেয়নি, দুপুরে আর রাত্রে 2 বেলা ভাত দিচ্ছে আমার খাইতে। ওই ভাতটা বাসায় এনে বাচ্চা দুটোরে খাওয়াইয়ে, যদি কখনো থাকছে একটু নিজে মুখে দিছি, না থাকলে না দিছি। এরকম না খাইতে খাইতে একদিন রাস্তায় ঘুরে পড়ে গেছি। তারপরে ওইখানে একটা মহিলা হোটেল করতো আমাদের বাসার পাশেই। ওই মহিলাটা আমারে ধরে নিয়ে ওনার ঘরে ডেকে নেছে,
নিয়ে আমারে ভাত দিছে, কয় সত্যি কথা কত, কয়দিন খাইস না। বলতাম না কারোর কাছে, ভীষণ লজ্জা লাগতো। তারপরে এই যে 2005 সালে ওই ম্যাচে নতুন একটা লোক আসলো, জজ কোর্টে চাকরি করে, ভালো একটা পোস্টে, হুজুর টাইপের, অনেক সুন্দর, এত বড় দাড়ি, কপালে দাগ হয়ে গেছে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি। আর এমনিও আমি একজন মুসলমান, ও 5 ওয়াক্ত নামাজি, আমি এমনি শ্রদ্ধা করতাম অনেক। কিন্তু আমার ওই টাইপের কোনো মন মানসিকতা ছিল না যে তার সঙ্গে আমার কিছু হবে বা কিছু, এরকম না। কিন্তু ওই লোকটা জানি না ও কি ভাবতো আমার ওই রকম। ও এর ভিতর আরেকটা ঘটনা আছে, এই যে যখন এই লোকটা আসবে তার কিছুদিন আগে আমার ছোট ভাইটা, অনেক দিন পরে আমার ছোট ভাইটা আসে, খুঁজে পাই আর কি। আসার পরে ও বলে কি, আপা আমি হোটেলের কাজ জানি, তুই যদি আমার একটা দোকান দিয়ে দিস তাইলে আমি এইখানে একটা দোকানদারি করলি, তাইলে তোর ছেলে মেয়েও ভাতের কষ্ট কম পাবে, এরকম একবেলা খাইস 2 বেলা না খেয়ে থাইস, এটা তো আমারও খারাপ লাগে দেখলি, তা তুই যদি পারিস তাহলে আমার একটা দোকান দিয়ে দে। তারপর বললাম যে ভাই দেখ, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার একটা চেন আছে, একটা কানেরটা আছে আমার আব্বার দেওয়া, তো ঠিক আছে, তুই যদি করিস তাহলে আমি এই 2টা দরকার হলে বিক্রি করে দেবো, এই টাকায় যদি হয় তাহলে তুই কর। কয় হ্যাঁ ওই টাকাই হবে, তুই দে। তারপরে আমি ওইগুলো বিক্রি টিক্রি করে ওরে একটা হোটেল দিয়ে দিলাম। তা আলহামদুলিল্লাহ ওরে হোটেল দেওয়ার পরে ও নিজেও অনেক কর্মশীল, মানে খুব কষ্ট করতে পারে, কর্মঠ। তো ওর ওই হোটেলে বেশ ভালো, আজকে ভালো কালকে আরো ভালো, তা এরকম করতে করতে দিন দিন ভালোই উন্নতি হচ্ছে। উন্নতি হইতে হইতে এখন আমারও বলতেছে যে আপা, আমার তো আসলে ওর বউ একা এইসব কাজ করে পারে না, অনেক কাজ, একটা হোটেলে তো বোঝেনি কত বাটা কোটা, রান্না বান্না, পানি ধরা, তো অনেক কাজ, তুই যদি একটু হেল্প করিস তাইলে আমার একটু সুবিধা হবে, তোরে আমি টাকা দেবো। আমি কিছু আচ্ছা ঠিক আছে, আমি তো টাকাই খুঁজি, ঠিক আছে আমি করব। তার ওদের ওইখানে 3 বেলা রান্না করছি, আর সারা দিন রাত 1টা পর্যন্ত আমার ভাইয়ের ঘরে কাজ করছি। তা ভাই বাইরে করে কাজ করার পরের থেকে আল্লাহর রহমতে আর ভাতের কষ্ট পাই নাই, 3 বেলা 3 জনেই সুন্দরভাবে খাইছি। আর ভাই যে টাকা দিছে, আর ওদের ওইখান থেকে আমি 700-800 টাকা পাইছি, এই দিয়ে আমার ছেলে মেয়ের লেখাপড়া খরচ, ঘর ভাড়া চলছে। এভাবে চলতেছে চলতেছে, বেশ ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি করি যে না আমি ভালো আছি। আমার ছেলে তখন 7-এ পড়ে, যখন এই লোকটা আসলো 7-এ পড়ে। এখন এই লোকটা আমার ওই কাজ দেখে শুধু আফসোস করতে করতে মরিয়েই যায় যে এই মেয়েটা কেন এত কষ্ট করবে, এইরকম একটা ছেলের সঙ্গে এরা কেন বিয়ে দিল। এই যে আমাদের যে বাড়িয়ালি, এই বাড়িয়ালি আপা আর ওনাদের বাড়ি এক জায়গায়, মোকশেদপুরে একই জায়গায় ওনাদের বাড়ি। তো ওনাদের আগের পূর্ব পরিচয় আছে ওনাদের সঙ্গে, তো ওই আপার সঙ্গে যায় খালি উনি সবসময়ই করে। আর আমারে এতটা দরদ দেখায়, এত মায়া দেখায় যে ভাবা যায় না। হ্যাঁ এই ভদ্রলোক, মানে ওনার সব কিছুতেই একটু বাড়াবাড়ি, আমার কাছে মনে হয় যে বাড়াবাড়ি। তারপরে আমি একদিন ওনারে বললাম যে ভাই আপনি না এরকম করেন না, আপনি এরকম করলে আসলে তো এগুলো আমরা এই জায়গায় অনেক ভাড়াটিয়ারা একসঙ্গে বসবাস করি, আর তাছাড়া আমার ছোট ভাই বউরে আমি বাঘের চেয়ে বেশি ভয় পাই। ও যদি কোনো ক্রমে এইগুলো দেখতে যায়, আমি রান্না করতেছি, আপনার কাজ আমি করব, উনি মাংস আনলে উনি কাটি দেবে, চলা আনতো উনি গুছাই দেবে, আমার ওইগুলো করতে দিত না। তা আমি বলছি কেন এরকম করবেন কিসের জন্য, এরকম করলে তো আসলে আমার এই জায়গায় কাজ করা হবে না, আর আমি কাজ না করলে তো আমার বাচ্চা 2টা না খেয়ে মারা যাবে, তা আপনি এরকম করেন না। কিন্তু না, সে আমার কোনো কথাই শুনতো না, সে ওই রকমই করতো। তারপরে হঠাৎ একদিন আমারে প্রস্তাব দিছে, আমারে বিয়ে করবে, সে বিয়ে করবে। আমি মানে অবাক হয়ে গেছি, কি কয় আমারে বিয়ে করবে মানে, কেন আমি কি বলছি কারোর কাছে? আমার স্বামী আছে এখনো, স্বামী যেরকমই হোক তবুও তো আমার সঙ্গে আছে, সে তো আমার ছাড়ি যায়নি, আমিও তারে ছাড়ি নেই, একসঙ্গে আছি। ওরকম স্বামী, ওই স্বামী দিয়ে কি করে, যে 1 টাকা ইনকাম করে দেয় না, রাতের পর রাত বাইরে থাকে, সারাদিন থাকে না, এরকম মানে অনেক বিভিন্ন দেখায় যে এরকম স্বামী ওরকম স্বামী। আমি বলছি থাক, আল্লাহ যা লাগছে কপালে তাই হয়েছে, তবুও আমি কোনোদিনও। আর মেয়েদের দ্বিতীয় বিয়ে কেন জানি আমার খুব ঘৃণা লাগতো, আমার খুবই খারাপ লাগতো, এটা আমি কখনো করবো না। আর আমার যদি সেই ধরনের মন মানসিকতা থাকতো তাহলে তো আমি বিয়ের বাচ্চাও হতো না, বিয়ের 1 মাস পরেই আমি চলে যাইতে পারতাম। কিন্তু আমার তো এরকম মন মানসিকতা না, যে ঠিক আছে আল্লাহ আমার কপালে যা লাগছে আমি তাই নিয়েই থাকবো, এরকম। কিন্তু ও আমারে এত ডিস্টার্ব করতো সব দিক দিয়ে, খালি বলতো কি ঠিক আছে কাজ কি বিয়ে করা লাগবে না, তাহলে কাজ বন্ধ করে দিতে হবে, আবার কাজ করতে পারবেন না, কাজ করেন না। তখন আমার সাথে আপনি করে কথা বলে, আপনি কাজ করেন না, আপনি কেন কাজ করবেন, আপনি কি হোটেলে কাজ করা মেয়ে, আপনার চলাফেরা কথাবার্তায় তো মনে হয় না যে আপনি কাজের মেয়ে, এরকম বলতো। আমি বুঝতাম না যে ওনার কি সমস্যা। তারপরে ওই বাড়িয়ালি আপারে দিয়ে একদিন প্রস্তাব দেয়, এরে দিয়ে প্রস্তাব দেয়, ওরে দিয়ে প্রস্তাব দেয়, ওনার মেয়েদের দিয়ে প্রস্তাব দেয়। আমি সবসময় না 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 এরকম করে 8 মাস
তো একদিন আমি হুট করে ঘরে যাই, শুনতেছি আমার বাড়িয়ালি যে আপা ওর মেয়ের কাছে বলতেছে কি ওরে আমি ছলে বলে কৌশলে যেভাবেই হোক আমি ওরে বশ করবই এবং আমি ওরে বিয়ে করব। তারপরে এই কথা আমি নিজের কানে শুনে ফেলছি। শোনার পরে আমি কথা বলার তো সুযোগ নাই, তখন ফোনও ছিল না। তো আমি বলছি কি ভাই, একটা চিঠি লিখছি, আমি বলছি ভাই দেখেন আপনি আমার অন্তত পক্ষে আমার বাচ্চা দুটোর দিক তাকাইয়ে আপনি আমারে ক্ষমা করেন, এরকম আপনি করেন না, তাহলে কিন্তু আমার বাচ্চা নিয়ে আমার আত্মহত্যা করা লাগবে। আপনি যা বলতেছেন এটা কখনোই সম্ভব না। আপনারও বউ ছেলে মেয়ে আছে আমি জানি, আর আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আপনি এই পথে আর এক পাও আগায়েন না। কিন্তু সে আমার কোনো কথাই শোনে নেই। সে যদি আমারে সত্যিই ভালোবাসতো তাহলে এত বড় ক্ষতি আমার সে করতে পারতো না। ওই ঘরে আর একটা লোকও আমারে নাকি পছন্দ করতো, আমি জানি না, মনে মনে আমারে কখনোই বলে নাই, কোনোদিনও না। সে আমার বাপের বয়সী, বুঝবেন না, চুল দাড়ি সেই সময় পাইকি টেকে সাদা হয়ে গেছে। সে মনে মনে পছন্দ করতো, কিন্তু সে কখনো আমাকে কোনো ডিস্টার্বও করে নাই, কিচ্ছু বলেও নাই কোনোদিন। তাই একদিন ওই লোকটার সামনে আমি ভোরবেলা ওই বাসায় গেছি সকালে নাস্তা রান্না করার জন্য। ওই দিন শুক্রবার ছিল, ঘরে শুধু ওই দুইটা লোকই ছিল। তাই ওই বুড়ো লোকটা বাথরুমে গেছে আর উনি একা, উনি কোরআন শরীফ পড়তেছে। আমি যাই দেখি কোরআন শরীফ পড়তেছে। তা আমারে দেখে কোরআন শরীফটা বন্ধ করে বালিশের উপর রাখি আইসেই আমারে ধরে বইছে। যেই ধরে বইছে, আর এখন আমি কি করব, আমি পাগল হয়ে গেছি, আল্লাহ কি করে। তারপরে ওই যে লোকটা বাথরুমে গেছে, ওনাদের ঘরেরই একজন মেম্বার, উনি আবার ওই মুহূর্তেই এসে পড়ছে। সবগুলো ব্যাচেলর থাকতো? হ্যাঁ, ব্যাচেলর থাকতো সবাই। তারপর তারপরে উনি ওই দৃশ্য দেখছে। এরপরে তো আমি বলছি যে এখন আমি খুব রাগ হয়ে গেছি, আমার এত কষ্ট লাগছে যে আমি এত বছর যাবত এখানে কাজ করি, আমার কখনো এরকম হয় নাই। কোনো একটা বদনাম নাই, আর কখনো আমার এরকম হয় নাই। আর এই লোকটা এত বিশ্বাস করি, ওনারে এত ভালো বলি সবার কাছে যে নামাজ কালাম করে, আমার খুব ভালো লাগে, কিন্তু সেই লোকটার ভিতরে এইরকম শয়তানি। আমি ওরে তুই করে তখন বলছি, আমি বলছি শোন, তোরে আজকের দিনের ভিতর আমি এইখান থেকে তাড়াবো। ওই যে ঘরের যে মালিক, মানে যে আমার যে নেছে কাজে, ওই ভাইয়ের কাছে আমি বলছি যে আমি ওই ভাইয়ের কাছে বলে দেবো আজকে যে তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস। তারপরে আমার হাতে জানি কি ছিল, ওই রান্নার কি জানি, আমি ফ্লোরে ফেলাই টেলাই দিয়ে মানে বেরোয় আসতে যাচ্ছি, কিন্তু ওই লোকটা তো দেখেই ফেলছে। আর বেরোয় আসতে যখন যাচ্ছি তখন উনি আমার পা জড়ায় ধরে। আল্লাহর কসম করে বলতেছি ভাইয়া যে আমার এমন মেজাজ খারাপ হয়েছে, আমি বলেই দেবো সবার কাছে। কিন্তু ওই লোকটা আমার পা জড়ায় ধরে আমার বলতেছে, আমার যদি মারার ইচ্ছে থাকে আপনি আমারে নিজের হাতে মারেন, তবুও আমারে অপমান করেন না। আপনার পা ওই লোকের সামনেই? ওই লোকের সামনেই আমারে অপমান করেন না। আর এইটা যদি আমার অফিসে জানাজানি হয় তাহলে আমি আত্মহত্যা করব। হ্যাঁ, এরকম বলতেছে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরো একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com